ইস, কলেজ লাইফ শুরু। সবার চোখে চোখে রাজত্ব করব, হিরো টাইপ এন্ট্রি দিতে হবে। চোখে চশমা, হাতে ব্যাগ, হিরো ভাব নিয়ে হাঁটছিল। হঠাৎ একটা ধাক্কার সঙ্গে সঙ্গেই গর্জন। তুই অন্ধ নাকি? চোখে দেখিস না? আমার সাথে ধাক্কা, ছোট লোক। আপু, সরি, আমি দেখিনি। আমি আমি নতুন। নতুন হলেই কি কাউকে এভাবে ধাক্কা দিবি? এই কলেজের নিয়ম আছে। সিনিয়রদের সামনে মাথা নিচু করে চলতে হয়, বুঝলি? আমার নাম অহনা, এই নামটা মুখস্থ করে রাখ। অহনা চলে যায় আর আরিয়ান দাঁড়িয়ে ভাবে। যেই না তার চেহারা, নাম রাখছে তার পেয়ারা। লাগে পেতনির মতো, আবার বলে সে নাকি সিনিয়র। ধুর, মুডটাই নষ্ট করে দিল। এই মেয়ে তো একদমই আগুন, কিন্তু কেমন জানি ভালো লাগছে। এত রাগ করে কিভাবে? সুন্দরী তো বেশ। দিন গড়াই ক্লাস শুরু হয়। আরিয়ান চুপচাপ সবার পেছনে বসে। অহনা লেকচার দিচ্ছে ক্লাসে, কারণ সে কলেজ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। নতুনদের একটা কথা মনে রাখতে হবে, নিয়ম না মানলে সরাসরি ডিসিপ্লিনারি অ্যাকশন। আর কেউ যদি ভাবো প্রেম করে কলেজের নাম খারাপ করবে, তাহলে খেয়ে ফেলবো। সবাই ভয় পায়, শুধু একজন চুপচাপ হেসে ফেলে। যার এত রাগ, তার ভালোবাসা বুঝি আগুনের মতো হবে। আমি এই রাগী মেয়ের প্রেমেই পড়লাম। পরের দিন ব্রেক টাইমে ক্যান্টিনে দোস্ত, ওই অহনা আপুর কথা বলে যা। কলেজের সবচেয়ে রাগী আর করা মেয়ে, কারোর সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। আরেকটা চা খাওয়াই দোস্ত। জানিস, রাগী মেয়েদেরই আমার বেশি ভালো লাগে। তুই মরবি ভাই, মরবি। এদিকে অহনা দূর থেকে ক্যান্টিনের দিকে তাকায়। আরিয়ানের দিকে সন্দেহ নিয়ে চোখ ছোট ছোট করে চেয়ে থাকে। এই ছেলে দিনরাত আমার দিকে তাকিয়ে থাকে কেন? কোনো প্ল্যানিং আছে বুঝি? দেখে নিব। কলেজ ক্যান্টিন, সবাই হাসি ঠাট্টা করছে আর আরিয়ান একটু পরপর অহনার দিকে তাকাচ্ছে। অহনা দূর থেকে আরিয়ানকে দেখে রাগে গরম হয়ে এগিয়ে যায়। তুই আবার আমার দিকে তাকাচ্ছিলি, তাই না? তাকানো মানে? আমি তো চা খাচ্ছি। চায়ের কাপ যদি তোমার দিকেই থাকে, তাহলে আমার কি দোষ? চায়ের কাপ তো এক পাশে, তোর চোখ তো আমার গালেই। আপনার গাল দেখলেই তো রাগে লাল হয়ে যায়। না তাকিয়ে থাকা কি সম্ভব? তুই তো একদম বদমাস। এত সাহস কোথা থেকে আসে? আপনার রাগেই তো আমার সাহস জন্মায় অহনাপা। তুই ঠিক করে চলতে শিখবি না তো একদিন প্রিন্সিপালের কাছে তুলে দিব। আপনি তো প্রতিদিনই আমার নামে অভিযোগ করবেন বলেন। ভালোবাসা না হোক, আপনার মুখে আমার নাম তো রোজই আসে। তোর জ্বালা আর সহ্য হয় না, তুই কলেজেই আসিস না বরং। আর আপনি থাকেন না কলেজে, তাহলে তো দুইজনেই শান্তিতে বাঁচি। অহনা ঠাস খাতা দিয়ে মাথায় মারে। তুই মরে যা। আপনি না থাকলে আমি বাঁচতামই না। কলেজ গেটের সামনে অহনা হাঁটছে, হঠাৎ পিছন থেকে আরিয়ান ধাক্কা দিল। ওই, চোখে চোখ নেই নাকি তোর? আরে, আপনার রাগে এত আগুন, চোখ থাকলেও জ্বলে যায় আপু। চুপ কর, তুই কলেজে সবচেয়ে বড় বিরক্তিকর ছেলেটা। আর আপনি রাগে ফেটেই যাও। রাগে এমন ফিচফিচ মুখ বানালে তো আর রাগ নয়, কিউটনেস হয়। অহনা ঠাস করে বইটা ছুঁড়ে দেয় আরিয়ানের দিকে। ক্লাস তুই একটা বাজে ছেলে। তবে তুমি তো আমার বাজে মেয়েটাই হয়েছ। ঝগড়া ছাড়া যেন থাকতেই পারো না। ক্লাসরুমে টিচার আসার আগেই চিল্লাপালা। অহনা হঠাৎ দেখে আরিয়ান তার সিটে বসে আছে। এই, তুই আমার চেয়ারে বসেছিস কেন? চেয়ার তো কলেজের, তোমার নামে দলিল কোথায়? তুই দাঁড়া, ক্লাস শেষে তোকে বোর্ডের সামনে দাঁড় করাবো। তুমি না থাকলে আমি দাঁড়াই কোথায় বলো? ক্লাস শেষে সবাই যে যার মতো বাইরে চলে গেল। আরিয়ানও বাইরে এসে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। তুই এখানে আবার কি করছিস? তুমি যেখানে যাও ওখানে
খাবার ভালো লাগে। তোর পিছু নেওয়ার এই বদভ্যাসটা ত্যাগ কর। তোমার রাগ করার অভ্যাসটা কে ত্যাগ করাবে বলো? এই ছেলেটাকে আমি একদিন না ছাড়লে নাম অহনা না, কলেজে এমন অপদস্থ করব যেন মুখ দেখাতে না পারে। রাগ যত বাড়াও অহনা আপু, আমি তত ঝগড়া করব, কারণ তোমার রাগই আমার এনজয়মেন্ট। অহনা সেখান থেকে রাগ করে চলে যায়। আরিয়ানও আর ক্লাস না করে চলে যায় বাড়ির দিকে। আরিয়ান বাড়িতে এসে তার মাকে ডাকতে লাগলো। মা, মা, কোথায় তুমি? খেতে দাও। আরিয়ানের মা রান্নাঘর থেকে। কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাস কেন? কি? আমি ষাঁড়? মা, তুমি আমাকে ষাঁড় বলতে পারলে? এভাবে ন্যাকামো না করে কি হয়েছে বল। খেতে দাও মা, খিদে পেয়েছে। বস, দিচ্ছি। আজকে না তোর কলেজের প্রথম দিন ছিল? ঠিকঠাক মতন ক্লাস করেছিস নাকি কারোর সাথে ঝগড়া করেছিস? মা, তুমি কি যে বলো না, এরকম ভদ্র আর স্মার্ট একটা ছেলে কারোর সাথে ঝগড়া করতে পারে? কি তুই স্মার্ট ভদ্র? হ্যাঁ, তুই কেমন সেটা আমি জানি। যা ফ্রেশ হয়ে আয়। তোর সাথে এখন কথা বলতে পারবো না, আমার কাজ আছে। আরিয়ানের মা চলে গেল। আরিয়ানও চলে গেল তার রুমে। বিকেলে হাঁটতে হাঁটতে দোকানে যাচ্ছে আরিয়ান। কিছু দূর যাওয়ার পর দেখে অহনা বের হচ্ছে। আরিয়ান তার পিছু নেয়। পেছন পেছন কেন আসছিস? এই রাস্তা তো সরকারি, আপনার বাপের না। তুই যদি আরেকবার আমার সামনে আসিস কানে ধোলাই দিব। আপনার গলা এত মিষ্টি, ধোলাই দিলেও মনে হয় মিউজিক শুনতেছি। তুই হাসিস না, তোর এই দাঁতগুলো একদিন গুনে গুনে ফেলে দিব। আপনার হাতে পড়ে যদি দাঁত পড়ে যায়, তাহলে দাঁতের রুটিন চেঞ্জ করতে রাজি আছি। তুই জন্মগত পাগল না কলেজে ভর্তি হওয়ার পর হইছিস? আপনার রাগ আর আমার পাগলামি, এই দুটো একসাথে থাকলেই লাইফ জমে যায়। তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন তাদের এলাকায় এক চাচা এসে থামায় তাদের। কি হয়েছে রে? তুই এইভাবে অনার সাথে ঝগড়া করছিস কেন? চাচা, আমি কই ঝগড়া করলাম? আমি দোকানে যাচ্ছিলাম, তখন উনি এসে বলল আমি নাকি তার পিছু নিয়েছি। চাচা ও মিথ্যা কথা বলছে। আমি দোকানে যাচ্ছিলাম, ও আমার পেছন পেছন আসতেছে। তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। তোরা চুপ করবি? এত বড় হয়েছিস তবু ঝগড়া করিস? চুপ। তারা দুজনে চুপ হয়ে যায়। তখন চাচা বলে, শোন, আমাদের এ পাড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু তোদেরই নিতে হবে। চাচা, আমি এই পাগলের সাথে 1 মিনিটও থাকতে পারবো না। আমি প্রস্তুত চাচা, ওর রাগে আমি স্টেজে আগুন লাগিয়ে দিব। তুই স্টেজে উঠলে আমি মাইক দিয়ে মাথায় মারবো। আপনার মাইকে কথা শোনার জন্য তো পাড়ার লোক আগে থেকে অপেক্ষায় থাকবে। আবার শুরু করলি? তোদেরকে নিয়ে আমি আর পারবো না। আমি যাই, তোরা ঠিকভাবে দায়িত্বটা পালন করিস। আচ্ছা চাচা, আমরা ঠিকভাবে পালন করব। চাচা বলে চলে যায়। তখন অহনা আরিয়ানকে বলে, আমি তোর সাথে থাকবো না, ব্যাস। থাকবেন না মানে? চাচা কি বললো শুনেন নাই? আমাদের দুইজনকে থাকতে হবে। তোর মতো পাগলের সাথে আমি থাকবো না। দূর, তোর জন্য আমার অনেক সময় লস হয়ে গেছে। অহনা সেখান থেকে চলে যায়। আরিয়ানও চলে যায় বাড়িতে। আরিয়ান বাড়িতে এসে রাজুকে কল দেয়। হ্যাঁ দোস্ত বল। শোন, কালকে আমাদের এই পাড়ায় একটা অনুষ্ঠান আছে, দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়েছে। কাল সকাল সকাল চলে আসিস। আচ্ছা দোস্ত, তুই চিন্তা করিস না, আমি সকাল সকাল চলে আসব। কল কেটে দিয়ে আরিয়ান চিন্তা করে কালকে কি করবে যাতে সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে। পরের দিন সকালে আরিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেল। তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আরিয়ানের মা দেখে বলল, কি রে, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো রে?
এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি? মা, আজ পাড়ার পড়া শেষে একটা অনুষ্ঠান আছে, তাই তাড়াতাড়ি উঠতে হলো। না গেলে যে ঝড়ের মালকিন আবার চেঁচাবে। তোর সেই সিনিয়র আপু অহনা না, রোজকার ঝগড়ার পার্টনার? ওর রাগ না থাকলে আমার দিনটাই ভালো যায় না মা। ঠিক আছে, আমি বের হচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, আর ঝগড়া করবি না যেন। আরিয়ান দরজা দিয়ে বের হয়ে মা, রাগী আপুর সামনে গিয়ে চুপ থাকা অসম্ভব। আরিয়ান অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে রাজুর সাথে দেখা হয়। তারপর দুজন একসঙ্গে যায় ভিতরে। তারা অনুষ্ঠানে কাজ করতে থাকে। এইদিকে অহনাও তার কাজ করতে থাকে। কাজ শেষে অনুষ্ঠান শুরু হয়। তারা দুজন স্টেজে ওঠে। স্টেজে অহনা ঘোষিকা, আরিয়ান মাইক হাতে সহযোগী। এই মাইকটা সোজা ধর, তোর কারণে আজ স্টেজের নামটা শেষ। মাইক তো ধরেছি, আপনি গলা নামান, না হলে মাইকেরও ওভারলোড হবে। তুই হাসছিস? হাসিস না, এক ঘুষিতে দাঁত উড়িয়ে দেব। ঘুষি দিবেন লাইভ অনুষ্ঠানে? তাহলে তো লাইভ রেগে প্রেম করাই হয়ে যাবে। অনুষ্ঠান শেষে রাস্তার মোড়ে আজকের অনুষ্ঠানটা তোর জন্য নষ্ট হয়ে গেল। আপনি না থাকলে অনুষ্ঠান জমতো না। আপনার রাগই তো মেইন আকর্ষণ। তুই একটা পাক্কা ভদ্রলোক হইতে পারিস না? ভদ্রলোক হলে আপনি আমাকে পাত্তাই দিতেন না। তারা দুজন ঝগড়া করতে করতে বাড়িতে যায়। অহনা দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকতেই, এই তুই কোথা থেকে আসলি? আবার সেই ছেলেটার সাথে চেঁচামেচি করছিলি তাই না? মা, তুমি জানলে কিভাবে? তোর ওই ক্লাসমেট রুমা তো সব বলে দিল। তুই প্রতিদিন এক ছেলের সাথে ঝগড়া করিস, রাস্তাঘাটে লোকজন শুনে হাসে। ও ছেলে না মা, ও একটা জ্বালাতন, হেপি ঢং করে, কথায় কথায় মস্করা করে, একদম মাথার উপর উঠে গেছে। তুই কি ওকে পছন্দ করিস নাকি? মা, আমি কি পাগল? আমি ওকে পছন্দ করব? আমি ওকে শত্রুর মতো দেখি। শত্রুদের সাথেই নাকি বেশি কথা হয়। মা থামো, আমি এখন রাগে গরম, ওর কথা শুনলে মাথা ফেটে যায়। অন্যদিকে আরিয়ানের বাসা। আরিয়ানের মা খাবার নিয়ে আসছে। এই আরিয়ান, তুমি প্রতিদিন মেয়েটার সাথে ঝগড়া করিস কেন? মা, একটু রাগী আপুকে শান্ত রাখার দায়িত্ব আমার কাঁধে, বুঝলে? তোর কথা শুনে মনে হয় তুই বিয়ে করে ফেলেছিস মেয়েটারে। ওর সাথে বিয়ে হলে তো শর্ত থাকবে, সকালে উঠেই ঝগড়া, বিকেলে ঝগড়া, সারাক্ষণ শুধু ঝগড়া করবে। কিন্তু শোন, ওর মতো মেয়েরা যত রাগী হয় ভেতরে তত নরম হয়। আমার তো মনে হয় ওর ভিতরেও আগুন, আমি দেখি নরম কিছুই না। পরের দিন অহনা একা দাঁড়িয়ে, হঠাৎ আরিয়ান সামনে এসে দাঁড়ায়। আপনার মা কি আপনাকে কিছু বলেছে? আজ তো ভয়ানক গম্ভীর দেখাচ্ছে। তুই কি করে জানলি? কারণ আজ আপনি ঝগড়া করছেন না, মনে হচ্ছে রোগ হয়েছে। তুই যদি আমার সামনে আরেকবার আসিস, তোর জিব্বা কেটে দেব। অপছন্দের মানুষের কথাই মানুষ বেশি মনে রাখে। আপনি প্রতিদিন আমাকে মনে রাখেন, এটা তো ভালো দিক। চুপ কর, মুখ বন্ধ কর। একদিন তোকে এমন চুপ করাবো যে মুখ খুলতেই পারবি না। আপনার এই রাগই আমার দিনের শুরু, আর রাতে ঘুমানোর গল্প। কলেজ অডিটোরিয়াম, সকাল 11টা। কলেজ কর্তৃপক্ষ বড় একটা সভা ডেকেছে। সিনিয়র বনাম জুনিয়রদের আচরণ ও শৃঙ্খলা নিয়ে মিটিং। সবার সামনে মাইকে বক্তব্য দিতে বলা শুরু হয় অহনা ও আরিয়ানকে। এই কলেজে শৃঙ্খলা রক্ষা করার জন্য সিনিয়রদের ভূমিকা সবচেয়ে বড়। না, তুমি তোমার মতামত দাও। জুনিয়ররা এমন শালীনতা ভুলে গেছে। সিনিয়রের সঙ্গে ব্যবহার তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলে, এটা সহ্য করার মতো না। সবার মধ্যে ফিসফাস। ঠিক তখনই আরিয়ান দাঁড়িয়ে ওঠে। স্যার, আমি কিছু বলতে চাই। বলো। কিছু সিনিয়র আছেন যারা নিজের রাগকে সম্মান মনে করেন,
তারা ভুলে যান যে আমরা মানুষ, রোবট না যে বাটন চাপলেই মাথা নিচু করব। তুই আমাকে বলছিস? না আপু, আমি তো শুধু উদাহরণ দিচ্ছি। তুই একটা বেয়াদব, স্যারদের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আপনার রাগের কারণেই তো আমি চোখে চোখ রেখে দাঁড়াতে শিখেছি। সবার মাঝে হাসি রোল। প্রিন্সিপালও চাপা হাসি হাসেন। মিটিং শেষে করিডরে তুই আমাকে অপমান করলি সবার সামনে। আপনি তো প্রতিদিন আমার মান সম্মান সোজা রাস্তায় ধূলিসাৎ করেন, একদিন তো পাল্টা কিছু বলা যেতেই পারে। তুই ভাবছিস আমি হাল ছেড়ে দেব? তুমি হাল ছাড়লে তো আমি আর এনজয় করতে পারবো না। কলেজ শেষে তারা দুজন বাড়িতে চলে যায়। বাড়িতে দুজনে আলাদা আলাদা রাগ। তোর মুখ আজ এত গম্ভীর কেন? মা, আজ আমি কলেজের সবার সামনে অপমানিত হলাম ওই বদমাসটার জন্য। এইদিকে আরিয়ান ঘরে বসে নিজের আয়নায় বলে, আজ তো প্রিন্সিপালের সামনেই ঝগড়া হয়ে গেল। রাগ করে গেলেও ওর চোখে একটা মিষ্টি ভয় ছিল, সেটা ভালোই লাগলো। পরের দিন কলেজ ক্যাম্পাস থেকে প্রথম ঘন্টার পর অহনা সিনিয়র হিসেবে রাগে গর্জে। তুই আবার আমার সামনে দাঁড়াস কেন? ঠান্ডা থাকেন, রাগেন কেন দেখেন না আমি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছি। তোর ঠান্ডা মাথা দেখলে আমার রাগ আরো বাড়ে। বলে অহনা ওখান থেকে চলে গেল। আরিয়ানও চলে গেল ক্লাসে। কলেজ শেষে বাড়ি চলে আসলো আরিয়ান অহনার বাড়িতে। অহনা, তুই কলেজে আবার কি করলি? শুনেছি আরিয়ানের সাথে ঝগড়া করছিস। মা, ওর কথা আর বলো না, ওকে দেখলেই আমার রাগ উঠে। তোর এত রাগ কোথা থেকে? অহনা কিছু না বলে তার রুমে চলে যায়। এদিকে আরিয়ান বাড়িতে। কি রে, তুই আজকেও অহনার সাথে ঝগড়া করেছিস? মা, ঝগড়া ছাড়া আমার দিন অসম্পূর্ণ। ঝগড়া না করে থাকতে পারিস না? কাল থেকে আর যেন না শুনি অহনার সাথে ঝগড়া করতে। আচ্ছা মা, আর ঝগড়া করব না। এটা বলে আরিয়ানও তার রুমে চলে যায়। পরের দিন আরিয়ান কলেজে যায়। কলেজে গিয়ে দেখে অহনা একপাশে গাছের নিচে বসে বান্ধবীদের সাথে বসে আছে। আরিয়ান তাদের সামনে গিয়ে বলে, হাই আপুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছো? এই বাদরটার জন্য আজকেও শান্তি পাবো না। আমরা ভালো আছি, তুমি কেমন আছো আরিয়ান? আমি ভালো আছি। তা অহনা আপু কেমন আছেন? আমিও ভালো আছি। হয়েছে, এবার যা এখান থেকে। এমন করো কেন? আমি তো তোমাদের খোঁজ নিতে আসলাম। খোঁজ নেওয়া হয়েছে, এবার বিদায় হ। যাচ্ছি যাচ্ছি। ভালোর জন্য খোঁজ নিতে আসলাম, তাও সহ্য হয় না। আরিয়ান সেখান থেকে চলে আসে, ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখে রাজু বসে আছে। আরিয়ান তার পাশে গিয়ে বসে। কিরে, আজ ঝগড়া করস নাই? না, আজকে ঝগড়া করব না বলে ওদের খোঁজ নিতে গেলাম, তাও সহ্য হয় না, আমারে তাড়িয়ে দিল। এরপর কলেজ শেষে যার যার মতো বাড়ি চলে যায়। এদিকে অহনা বাড়িতে ঢুকে তখন ক্লাসরুমে যাচ্ছিল। তখন তার মা বলে, অহনা, এদিকে আসো। অহনার মা এবং বাবা সোফায় বসে আছে। হ্যাঁ মা, বলো। শোন, আগামীকাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কালকে কলেজে যেতে হবে না। মা, তোমরা কি শুরু করেছো বলো? আমি এখন বিয়ে করতে পারবো না। আমি কিছু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই ফাইনাল। বাবা, তুমি কিছু বলো, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি আর কি বলবো, তোর মা যেটা বলবে সেটাই ফাইনাল। যা ইচ্ছা করো তোমরা। রাগ করে চলে যায়। পরের দিন আরিয়ান কলেজে এসে এদিক ওদিক অহনাকে খুঁজছে, কিন্তু অহনা তো আজকে কলেজে আসেনি। কিরে, তুই এদিক ওদিক কাকে খোঁজস? অহনা আপুকে খুঁজি, উনি আজকে আসে নাই। না, আসে নাই। এদিকে অহনার বাড়িতে অহনা পাত্রপক্ষের সামনে রেডি হয়ে বসে আছে। অহনাকে তাদের পছন্দ হয়, তাই তারা বিয়ের 3 তারিখ ঠিক করতেছে। বেআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তা বিআই সাহেব, তাহলে আমরা বিয়ের ডেট ঠিক করে ফেলি, কি বলেন? ঠিক আছে। তাহলে আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলি।
আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এই কথাই রইলো, আমরা উঠি। পাত্রপক্ষ চলে যায়। অহনার বিয়ে মাত্র 1 সপ্তাহ বাকি। আরিয়ান বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল হালকা মোডে। হঠাৎ এক বন্ধু এসে খবর দিল, দোস্ত শুনছিস, অহনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাত্র 1 সপ্তাহ। কি বলিস? কার সাথে? শুনছি ছেলেটা বড় চাকরি করত, বাড়ির পছন্দ। আজ পাত্রপক্ষ এসে পছন্দ করে গিয়েছিল। মানে ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে ঝগড়া করব কার সাথে? হা 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 হা, তুই ঝগড়াটার কথাই ভাবছিস? ভেবেছিলাম রাগ করুক, বকুক, তবু থাক ও আমার সামনে। এখন তো ও চিরদিনের জন্য চলে যাবে। অহনার ঘরে রাতে। অহনা আয়নার সামনে বসে বিয়ের গহনা দেখছে, মুখে অদ্ভুত নীরবতা। কি রে, এত চুপচাপ কেন? মা, বিয়ে তো ঠিক হয়ে গেছে, এখন আর ঝগড়াটাও হয় না। তুই কি ঝগড়াকে মিস করিস? অহনা কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে এইদিকে। মা, যদি অহনার বিয়ে হয়ে যায় তাহলে আমি কাকে রাগিয়ে তুলব? আরিয়ানের মা বুকে টেনে নিয়ে, ঝগড়া যে কখন ভালোবাসা বদলে গেছে তা তুই নিজেও জানিস না, বোকা ছেলে। আমি আর কিছু বুঝি না মা, শুধু জানি অহনা যেন আমার সামনে থাকে। প্রতিদিন রাগ করে, ঝগড়া করে, চোখ বড় করে। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে আসলো। কাল অহনার গায়ে হলুদ। তখন মোবাইল বেজে ওঠে। অহনা মোবাইল হাতে নিয়ে দেখে আরিয়ান ফোন করেছে। অহনা এক মুহূর্ত চুপ থেকে কল রিসিভ করে। তুই এত রাতে ফোন করেছিস কেন? ঝগড়া করতে না, শুধু একটা কথা বলতে। কি কথা বল? কাল পরশু তোমার বিয়ে, তুমি চলে যাবে। তোমার সাথে ঝগড়া করতে না পারলে আমার সকালটাই ফাঁকা হয়ে যাবে। অহনা অহনা চোখ গরম করে ওঠে। তোর মতো পাগল আমি দেখি নাই। কালকের পর থেকে তোর ঝগড়ার মানুষও থাকবে না। আরিয়ান কল কেটে দিল। আজ আরিয়ান চুপচাপ বসে আছে। তার মনে শুধু কাউকে হারানোর চিন্তা, তার কাছে মানুষকে হারানোর চিন্তা। পরের দিন হলুদের শাড়ি পরা, কিন্তু চোখে স্থিরতা নেই। কি রে, আজ তো তোর বিশেষ দিন, মুখ এত থমথমে কেন? না মা, কিছু না। বাড়ির ভেতর সাজসজ্জায় ভরে উঠেছে, গানের শব্দ, গেস্টদের কোলাহল। বিয়ের আয়োজন চূড়ান্ত, কিন্তু অহনা চুপচাপ বসে আছে গায়ে হলুদের শাড়িতে। কি রে অহনা, কোনে মানাই তোকে? কিন্তু হাসছিস না কেন? যদি আমি বিয়ে না করতে চাই তাহলে তুমি কি আমাকে মানতে পারবে? কি বললি? তোর মাথা খারাপ হয়েছে? এত আয়োজনের পরে এখন এসব কথা বলিস? আমি তো চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না মা। আমি কাউকে ভালোবাসি না, কারোর সঙ্গে ঝগড়াও করি না। শুধু একজন ছিল যার সাথে ঝগড়া করেই দিন কাটতো, আর সেই মানুষটাই এখন জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে গেছে। অহনার মা আর কিছু বলে না। তিনি জানেন অহনা আর আরিয়ান যতই ঝগড়া করুক, তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। পরের দিন বিয়ের মঞ্চ। ঘড়ি বলছে বিকেল 4টা। পাত্র এসে গেছে। কাজী সাহেব বসে সবই অপেক্ষায়, কিন্তু অহনা আসছে না। বউ কোথায়? সময় পার হয়ে যাচ্ছে। ঠিক তখনই অহনা এসে দাঁড়ায় মঞ্চের সামনে, মুখে দৃঢ়তা আর চোখে জল। অহনা সবার সামনে, আমি এই বিয়ে করব না। অহনা, এসব কি বলছিস তুই? কাজী সাহেব বসে আছে বিয়ে পড়ানোর জন্য, আর তুই বলছিস বিয়ে করবি না? আমি জানি বাবা, এটা অস্বাভাবিক, কিন্তু আমি নিজেকে ঠকিয়ে কাউকে জীবনসঙ্গী করতে পারি না। আমার জীবনে এমন একজন আছে যার সঙ্গে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু সেই ঝগড়াই আজ আমার সবচেয়ে বড় ভালোবাসার হয়ে গেছে। কে সে? তুই কার কথা বলছিস? বাবা, আমি আরিয়ানের কথা বলছি। অন্যদিকে আরিয়ান সাদে একা বসে আছে। তখন রাজু তাকে ফোন করে নিয়ে আসতে বলে। আরিয়ান নিচে এসে রাজুকে বলে, কি রে রাজু, কি হয়েছে? জরুরি ফোন দিলে যে? দোস্ত, অহনা আপু বিয়ে ভেঙে দিয়েছে। কেন বিয়ে ভেঙে দিয়েছে? কারণ ও তোকে ভালোবাসে। কি? এটা শুনে আরিয়ান ছুটে যায় অহনার বাড়ির সামনে। তখন সবার চোখে
বিস্ময়। আমি আরিয়ানকে ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া ঝগড়া করে বাঁচতেও পারবো না। আরিয়ান হাঁপাতে হাঁপাতে। অহনা আপু, তুমি কি বলছো এসব? হ্যাঁ বলছি, আমি তোর প্রেমে পড়িনি আরিয়ান, কিন্তু তোর ঝগড়াটা আমার জীবনের সবচেয়ে বড় দরকারি জিনিস হয়ে গেছে। মানে তুমি আমাকে ভালোবাসো না, অথচ আমার জন্য বিয়েটা ভেঙে দিলে? ভালোবাসা বুঝিনি কখনো, শুধু বুঝেছি তোকে না দেখলে, তোকে না ধমকালে আমার মন শান্ত হয় না। কিছু বলার আগে পাত্রপক্ষ। এইটা কি হচ্ছে? বেআই সাহেব, এসব কি হচ্ছে? অহনার বাবা চুপচাপ দাঁড়িয়ে থেকে। দেখেন, আমার মেয়ে যাকে সারা হাঁটতে পারে না তার সঙ্গেই থাকুক। পাত্রের বাবা অহনার বাবার সাথে রাগারাগি করে চলে গেলেন। সবাই স্তব্ধ, কয়েক মুহূর্ত নীরবতা। কাজী সাহেব, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়ান। আরিয়ান আর অহনার বিয়েটা হয়ে যায়। আজকে তাদের বাসরাত। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে, গলার শার্টের বোতাম খোলা, আকাশের দিকে তাকিয়ে। রাজু হাত দিয়ে খোঁচা মেরে। কিরে ভাই, আজ তো তোর রাত, আর তুই এখানে কি করিস? ভাই, ভয় পাচ্ছি ওর ওই রাগী চোখে যদি তাকাই, বাসর না হয়ে রগরগে ঝগড়া হয়ে যাবে। বিয়ের রাতে তো রোমান্টিক কথা হয়, তোর বাসর হবে কোর্ট মার্শাল। ওর তো হাসিও দেখি না কোনো দিন, যদি খালি বালিশ ছড়ে মারে। তোর বাসর আর কার্টুন এক জিনিস মনে হচ্ছে। এইদিকে অহনা। কি হলো, ও এখনো আসতেছে না কেন? আজ আসুক, তারপর বোঝাবো। তাতে রাজু বলল। ভাই, একটাই কথা, আজ যদি বাসরে গিয়ে হাসি মুখে কথা বলিস, ও ভাববে তুই অসুস্থ। তুই ঠিকই বলছিস, আমাকে আজও ঝগড়া দিয়েই শুরু করতে হবে। সবাই হো হো করে হাসি দিচ্ছে। তখন রাজু বলল। আরিয়ান, যা রুমে যা, তোর সময় হয়ে গেছে, দেরি হলে কিন্তু খবর আছে। যাচ্ছি। দোস্ত, বিড়াল কিন্তু মারিস। আরিয়ান তার বাসঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরটা শান্ত, মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। বিছানার একপাশে অহনা বসে আছে, মাথা নিচু করে, তবে মুখে সেই চেনা রাগী ভাবটা এখনো স্পষ্ট। বাঁচা গেল না, ঢুকেই গেলাম, এখন বের হবার উপায় নাই। আর হঠাৎ অহনা ঠান্ডা কণ্ঠে কিন্তু ভয়ঙ্কর রাগ মিশিয়ে। তোর বন্ধুরা কি বাসরেও তোর সঙ্গে থাকতে চায় নাকি? আরিয়ান লজ্জা আর ভয় মেশানো গলায়। আপু, মানে অহনা, তোমাকে খুব সুন্দর লাগতেছে আজ। তুই কি আজ প্রেমের কথা বলতে এসেছিস না ঝগড়া করতে এসেছিস? আরিয়ান হাত কসলাতে কসলাতে আসলে আমি ভাবছিলাম ঝগড়াটা একটু কাল থেকে শুরু করি। তুই কি ভাবিস জানি না, কিন্তু আজ রাতেও তুই যদি আমার পাশে ঘুমানোর কথা ভাবিস, তাহলে দরজা দিয়ে নিচে নিচেই বেরিয়ে যাস, বুঝছিস? তোমার রাগটাই আমার বালিশ, আপনি ধমকাবেন, আমি ঘুমিয়ে যাব। উঠেছে নতুন বইয়ের ঘুম ভাঙ্গার কথা, কিন্তু ঘুম ভাঙ্গে চিল্লাচিল্লিতে। এই আরিয়ান, তুই কি আমার শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে ফেলেছিস? আমি কি করে জানি ওটা শ্যাম্পু? বোতলটা তো সাবানের মতোই লাগছিল। তোর মতো বর থাকলে সাবানেও মানুষ ঝগড়া করে। তুমি না কাল রাতেই বলেছিলে ঝগড়া করবে না? কাল বাসর ছিল, আজ থেকে আসল সংসার শুরু। তাদের দুজনের ঝগড়া আবার শুরু হয়ে গেছে। দুজনের সংসার মানেই তো রাগ ঝগড়া, তবে ভালোবাসা থাকলেই চলবে। ঘরে ভেতর। তুমি রাগ করো ঠিক আছে, কিন্তু রাগ করতে করতেই না জানি কবে আমার নামটা ভালোবেসে নিবে। বেশি কথা বলিস না, এখন তাড়াতাড়ি উঠে পড়, নাস্তা বানাতে হবে। আমি বর, আমি খাই। সিনিয়র যা বলে জুনিয়র তাই করে। বিয়ের পরের দিনই আরিয়ানের মামা খালারা দাওয়াত দিয়ে ফেলেছে, আর এখন সকাল সকাল সেজেগুজে রওনা দেবে অহনা আর আরিয়ান। কিন্তু একটাই টেনশন, অহনার রাগী স্বভাব কন্ট্রোলে থাকবে তো বাড়ি থেকে বের হওয়ার আগে। বৌমা, আজ তোমরা দুজন ঝগড়াঝাটি একটু কম করো, আত্মীয়রা সবাই থাকবে। আমি কি খামোখা ঝগড়া করি? কেউ না কেউ এমন কিছু করবেই।
আর বেশি কথা বলিস না, গাড়িতে ওঠ। খালার বাড়ি পৌঁছানোর পর এই যে এটা তো আমাদের নতুন বউ। কি রে বৌমা, মুখ এত গম্ভীর কেন? না না খালা, আমি হাসি। চিন্তা করছে এই শান্তি বেশি দিন টিকবে না। আবার টেবিলে বৌমা একটু ভর্তা খাও, খাসির মাথা ভর্তা নিজের হাতে বানিয়েছি। ও ভালোই তো। এক কামড় দিতেই এটা কি মানুষ খায়? পাথর মনে হচ্ছে। রাগ চেপে রাখো, পরে বাসায় ঝগড়া করো না। দাউদ শেষে ফেরার পথে বাসায় আর ওই খালু যদি একবার বলে ভর্তা খাও, আমি তারই বেটে ভর্তা বানিয়ে ফেলতাম। এই যে শুরু হলো আবার আমার প্রিয় বাসর পরবর্তী ঝগড়া। পরের দিন বিয়ের পর প্রথমবার কলেজে পা রাখছে অহনা। হাতে লাল চুড়ি, কপালে টিপ, সালোয়ার কামিজ, একদম বউ সাজ। আরিয়ান দূর থেকে তাকিয়ে আছে তার সিনিয়র বউয়ের দিকে। কলেজের করিডর। ও মা, আহানা আপু বিয়ে করে ফেলছে? আর শুনছি বল, আমার জুনিয়র কলেজের নিচের ব্যাচে পড়ে। তারা এক একজন এক এক কথা বলছে। অহনা শুনো না শোনার ভান করে চলে গেল। এদিকে আরিয়ান চুপচাপ বসে। হঠাৎ এক বন্ধু বলে, দোস্ত, এখন তোর বউ কলেজের সিনিয়র, ক্লাস টেস্টে তোরে দেখলেই নাম কেটে দিবে না তো? দেখো, কলেজে সে সিনিয়র, বাড়িতে সে আমার রাগী রানী। কিন্তু তুই তোর সাথে সারাদিন ঝগড়া করিস। কি করব বলো, ওকে দেখলেই শুধু ঝগড়া করতে মন চায়। এইদিকে অহনা ও তার বান্ধবী ক্লোজ হয়ে বসে আছে। তখনই অহনার বান্ধবী সাদিয়া বলল, তোর বড় আজকে কলেজে এসেছে? হ্যাঁ এসেছে, ওর ক্লাস নিচে, আমি উপরে। দূরত্বই ভালো, না হলে ওর মুখ দেখলেই রাগ ওঠে। চল বাইরে যাই। অহনা আর সাদিয়া বের হয়ে করিডোর দিকে যায়। হঠাৎ দুজন করিডোরে মুখোমুখি। কি সিনিয়র বউ, আজ একটু কম রাগ দেখালে চলে না? তোকে দেখলেই আমার রাগ ওঠে, তুই যা এখান থেকে। আর তোমাকে দেখলেই আমার ঝগড়া করতে মন চায়। হাসবি, একদম মেরে তোর দাঁত ভেঙে দিব। ভেঙে দাও, কিন্তু খেয়াল রাখো দাঁত ভাঙলে তোমার জুনিয়র বরকে খাইয়ে দেবে কে? তুই তোর জুনিয়র লাইনে থাক, আমার সামনে আসিস না। আপনার সামনে আসলেই তো এই ঝগড়ার স্পেশাল অফার পাই। তখন পাশ দিয়ে এক জুনিয়র বলে, ভাই প্রেম নাকি যুদ্ধ বুঝতে পারছি না। ভাইয়ের প্রেম মানে দিনে 3বার ঝগড়া, বাকি সময় অভিমান। ক্লাস শেষ। কলেজ গেটের সামনে অহনা দাঁড়িয়ে আছে। তখন আরিয়ান আসে। তুই আসিস না বলছিলাম, তবু এলি কেন? তুমি বলো। আর যাই হোক, তোমার ঝগড়া না শুনলে আমার দিন শুরুই হয় না। তো সাহস দেখে অবাক লাগে। বউ, সিনিয়র হলে সাহস তো বাড়তেই হয়। অহনা পিছন ফিরে হাঁটছে। আরিয়ান দূর থেকে বলে, রেগে থেকো না আজ, না হলে বাসায় গিয়ে আমি নিজেই রাগ করে খাবো না। খাবি না তো মরবি, তাতে আমার কি? অহনা কলেজ থেকে রেগে চলে আসে, মুখ গম্ভীর, চোখে ঝড়। আরিয়ান একটু পর বাসে আসে, কিন্তু তার আগেই অহনা হাজির হয় শাশুড়ির সামনে। আম্মু, আপনার ছেলেটা পুরো পাগল হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করে। আবার কি করলো রে? আমার সামনে দাঁড়িয়ে বলে আপনাকে দেখলেই ঝগড়া করতে মন চায়। আমার সাথে রাস্তায় ঝগড়া করে, কলেজেও ঝগড়া করে। মানে তোদের ঝগড়ার মধ্যে প্রেম? হা হা হা। প্রেম? আমি তো ভাবছিলাম ওকে রান্না না করে ঝালমরিচ খাওয়াই। বৌমা, তুমি যতই রাগ করো না কেন, তুমি ওকে ছাড়া একদিনও থাকতে পারবে না। তোর চোখের রাগ থাকলে মনটা ভালোবাসায় ভর্তি। আরিয়ান রুমে ঢুকছে কথাগুলো শুনে। মা, দেখলা, আজ তো আমি নিজেই অফিসিয়ালি অভিযুক্ত। চুপ কর, এখনো ঠিক করে দাঁড়ায়নি, আবার কথা বলছিস। তোমাদের দেখে মনে হয় এক বাসায় দুজন যুদ্ধমন্ত্রী থাকে, কিন্তু যুদ্ধ শেষে তোমরাই আবার একসাথে খাও। অহনা রেগে রুমে চলে যায়। পেছন পেছন আরিয়ানও আসে। ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে বসে। তখন অহনা বলে, তুই খেতে বসছিস কেন? বলেছিলাম না আজ রান্না করবি। আমি তো শুধু ডিম ভাজি করতে পারি, তা দিয়েই সংসার চলবে। সংসার চালানোর কথা বলিস না, তোরে দিয়ে তো নুন ভাতও পুড়ে যায়। নুন কম হলে ঝগড়া বাড়ে? ভালোই তো।
খাওয়ার মাঝেও থামে না ঝগড়া। আজ একটু কম রাগ দেখাও, না হলে আমার হজম হবে না। রাগ দেখাই না বলেই তো এত বোকা বনে গেছিস। আচ্ছা, এই বোকাটাই তো তোকে বিয়ে করেছে, ভুল করিনি তো? ভুল করছিস, আর এখন সেই ভুল ঠিক করতে গেলে বাঁচবি না। দুজন মুখে ঝগড়া, কিন্তু পাশে বসে আছে, একসাথে খাচ্ছে। আর পেছনে বসে থাকা আরিয়ানের মা হাসছে চোখ বন্ধ করে। যে সংসারে ঝগড়া থাকে সেখানে ভালোবাসার জায়গাও থাকে। তারা ঝগড়া করে কারণ তারা কথা বলে, আর কথা মানে সম্পর্ক জীবিত। রেগে আছে মনে হয়, একটা মেসেজ দিয়ে দেখি রাগ ভাঙে কি না। সঙ্গে সঙ্গে ফোন হাতে নেয়, মেসেজ টাইপ করে। তোমার রাগে আমি জল হয়ে যাই, তোমার ঝগড়াই প্রেম খুঁজে পাই। যদি মারো এক চর, তবুও বলবো তুমি আমার সিনিয়র বউ। অহনার ফোনে মেসেজ ঢোকে। অহনা মেসেজটা পড়ে মুখের কোণে একটু হেসে ওঠে, কিন্তু মুখ শক্ত করে রাখে। হাম্মক, কবি হইছস বুঝি? মেসেজটা লিখে অহনা নিচে চলে আসে। রাতের খাবারের সময়। আজ তো বউ ছেলের ঝগড়া কম মনে হচ্ছে। কম হলে কি হয়েছে, ওর কবিতা পড়ে ঘুম আসছে না। মানে তুমি মেসেজটা পড়েছো, তাহলে তো রাগ গলে গেছে। গলে গেলে মাথায় দেবে ঠেলেও, চুপচাপ খা। একটা প্রেম যখন ঝগড়ায় ভরা থাকে তখন সেই প্রেম গল্প হয়, আর সেই গল্পের নাম হয় জুনিয়র প্রেমিকের সিনিয়র রাগী বউ। দুজন ঝগড়া করতে করতে রুমে চলে যায়। তখন রুমে রাগ করলে তো তোমাকে আরো সুন্দর লাগে। চুপ কর, বেশি কথা বললে এই বালিশ দিয়ে ঠাস করে মারবো। এই বালিশই তো আমার ভাগ্য, রাগেও এই দিয়ে আদর পাই। বেশি কথা না বলে ঘুমা, না হলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। ঝগড়া মানে সম্পর্ক খারাপ না, কখনো কখনো ঝগড়াই সবচেয়ে আপন করে তোলে। আর বউ যখন সিনিয়র তখন বর শুধু প্রেমিক না, মার খাওয়ার অভ্যাসও হয়ে যায়। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। পুরো বাসা ঘুমে ডুবে থাকলো। একটা ঘরে আলো জ্বলছে এখনো, অহনা আর আরিয়ানের ঘরে। অহনা মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম কোথাও যেন হারিয়ে গেছে। বিছানার 2 কোণে দূরত্ব। রাগ করছো জানি, কিন্তু এত রাত হয়ে গেল, একটু ঘুমিয়ে পড়ো না। তোর কথা শুনলে ঘুম আসবে নাকি? ঘুম তো রাগেই উড়ে গেছে। তাহলে ঘুম না আসা পর্যন্ত গল্প বলি, শুনবে? তুই তো সারাদিনই নাটক করিস, এখন আবার গল্প বলবি? তখন আরিয়ান গল্প শুরু করে। এক ছিল রাগী রাজকুমারী, যার রাজত্ব ছিল ধমক দিয়ে। একদিন সেই রাজকুমারীর জীবনে এলো এক পাগল রাজপুত্র, যার সাহস ছিল রাগের মধ্যেও হাসি খুঁজে নিতে। তুই কি নিজেকে রাজপুত্র ভাবিস? না, আমি শুধু ভাবি তুমি যদি রাজকুমারী হও তাহলে তোমার পাগলটা হতে আমার কোনো আপত্তি নেই। অহনা উঠে বসে। তুই কি মনে করিস আমি এইসব শুনে গলে যাব? না, তুমি গলবে না, কিন্তু তোমার চোখে তো এখন আর রাগ নেই। অহনা কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু এবার আর মুখ গোমরা করে নেয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, রাতে নিস্তব্ধতা, ঘুমহীন চোখ, আর 2টা ভালোবাসে ভরা মন। একজন রাগ করে, আরেকজন সেই রাগ ভাঙাতে পাগল হয়ে যায়। তাই তো তাদের সম্পর্কটা এত আলাদা। পরের দিন রাতের রাগ, গল্পের পালা আর মিষ্টি একটা চোখাচোখির পর সকালে ঘুম ভাঙে এক নতুন দিনের সাথে। অহনা নিজের মতো রান্নাঘরে ঢুকে পড়ে, যেন কিছুই হয়নি রান্নাঘরে। আজকে চায়ের পাতা বেশি না হয়। সেদিন তো আরিয়ান বলছিল কম চা পাতার চা ভালো লাগে। চা ফুটিয়ে নিজের হাতে 2টো কাপ সাজিয়ে রাখে। ঠিক তখন এইটা কি, আমার জন্য চা বানাচ্ছ? কি না, মানে আমি তো নিজে খাওয়ার জন্য বানাচ্ছি। তোমার মুখে তো এখন রাগ নয়, বরং চায়ের মতো মিষ্টি মিষ্টি প্রেম ঝরছে। পাশ থেকে মা এসে দেখে। ও মা, আমার রাগী পুত্রবধূ চা বানাচ্ছে বরের জন্য, আর সূর্যটা উল্টো দিক দিয়ে উঠেছে বুঝি? কিছু না আম্মু, এই ছেলেটা সব সময় কথা পেছনে নিয়ে যায়। কথার পেছনে না গেলে তো রাগের পেছনে গিয়ে মরতে হয়,
আম্মু। যা বিষয়ে ঝগড়া কমলো, এখন ঝামেলা শুরু সবজি কিনতে গিয়ে। যেখানে সাধারণ কাপড়রা হাতে হাত ধরে হাঁটে, সেখানে এই দম্পতি ঝগড়া করতে করতে বাজার ঘোরে। বাজারে ঢুকি। কাকু বেগুন কত কেজি? বেগুন নিবে না? কুমড়া নাও, খেলে শরীর ঠান্ডা থাকে। চলো কুমড়া নেই। তুই বলবি আমি কি খাবো? আমার শরীর আমি বুঝি, তোর বোঝানোর দরকার নাই। মা, আপনি বরকে বললেন বেগুন, উনি বলছেন কুমড়া। শেষে বিয়ে তো কচু দিয়ে হলো না। ভাই কাকু, বিয়েটা তো হলো ঝগড়া দিয়েই, তাই কচু হোক আর পটল সবই চলবে। তখন আরেক দোকানে আরিয়ান শুধু বক বক করেই আছে। তখন অহনা রেগে বলে, তুই চুপ কর, না হলে আলু দিয়ে এক ধাপ দিমু। তোর ভালোবাসা সবজির মতোই, রোজ নতুন কিন্তু ঝাঁজ আগের চেয়েও বেশি। ঝগড়া করতে করতে বাজার শেষ করে বাসায় ফিরে অহনা চুপচাপ হাঁটছে। এই রাগী মুখটা কেমন যেন আমার প্রিয় হয়ে গেছে জানো। অহনা কিছু না বলে ব্যাগটা ওর দিকে বাড়িয়ে দেয়। ধর, সবজি কিনেছিস তো, এবার বয়ে নিয়ে যা। তুই ঝগড়া কর, আমি হাসতে হাসতে বয়ে বেড়াবো। বেশি বকবক না করে সামনের দিকে হাঁট, যত সব। বাজারে কেউ আসে দরদাম করতে, আর এর আসে ঝগড়া জমাতে। কিন্তু তবু এই ঝগড়ার ভেতরে গড়ে উঠেছে এক অদ্ভুত মিষ্টি সংসার। পরের দিন আজ অহনার জন্মদিন, কিন্তু স্বামী মহাশয় মানে আরিয়ান যেন স্বপ্নে ঘুমাচ্ছেন এখনো। সকাল 9টা। আজকের দিনটা কেউ মনে রাখলো না, আর ওই গাধাটা তো একবারও বললো না শুভ জন্মদিন। চোখে একটু কষ্ট, কিন্তু মুখে রাগ ছাপিয়ে আছে। বউ, চা দাও। চা বানিয়েছো? না, চা তো তোদের গার্লফ্রেন্ড বানায়, আমাকে কেন বলিস? ও, আবার রেগে আছো কেন? দুপুরে খাওয়ার সময়। আজ কেমন যেন মুখ গোমড়া করে আছো, কিছু হয়েছে? না তো, আজ কোনো স্পেশাল দিন না, শুধু একজনের দোষে জন্ম হয়েছিল আজকের দিনে। মানে? আজ তোর বউয়ের জন্মদিন রে পাগল। ও মা, সত্যি? আমি আমি তো একদম ভুলেই গেছিলাম। মনে থাকবে কি করে? সারাদিন তো ঝগড়া ছাড়ার কাজ নাই। এটা বলে অহনা রাগ করে রুমে চলে যায়। এইদিকে আরিয়ান। বউ, প্লিজ মাফ করে দাও, ভুল হয়ে গেছে। তোমার জন্য কেক আনবো, চকলেট আনবো, আর নিজের মাথাও প্যাকেটে করে দিয়ে দেব। আমি আজ কিছু খাবো না, কারণ আজকের দিনটা কেউ বিশেষ মনে রাখেনি। তুমি বিশেষ, তোমার দিন বিশেষ, আমি গাধা ভুলে গেছি। তবু একটা সুযোগ দাও, চলো আজ রাতে একটা ছোট্ট সারপ্রাইজ দেই। আর একবার ভুল করলে পরের জন্মদিন তোর হাসপাতালেই হবে। আচ্ছা ঠিক আছে। অহনা এখনও রেগে আছে, মুখ গোমরা করে একদম চুপচাপ বসে আছে খাটে। আরিয়ানও জানে আজ কথা বাড়লে আগুন জ্বলবে, তাই সারাদিন চুপচাপ থেকেছে। কিন্তু সে থেমেনি। সে অপেক্ষা করছে রাত 12টার। চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। রাত 12টা, ঘর অন্ধকার, সব লাইট নিভে যায়। এই কি হলো, লাইট চলে গেল? তখনই দরজার নিচ দিয়ে হালকা আলো ভেসে আসে। সবে একসাথে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন রাগী রানী। তুই যতই রাগ করো, আমার কাছে তুমি সবচেয়ে বেশি মিষ্টি। অহনা কিছু বলছে না, চুপচাপ তাকিয়ে আছে কেক আর মোমবাতির আলোর দিকে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে। এই নাও, কেকটা কাটো। অহনা কেক কেটে সবাইকে খাওয়ায়। কেক কাটা শেষে আরিয়ান ছোট্ট একটা গিফট এগিয়ে দেয় অহনার দিকে। একটা সাদামাটা পেন্ডেন্ট, তাতে লেখা রাগী বউ। উপহারটা পেয়ে অহনা অনেক খুশি। তখন অহনা বলে, তোর মতো গাধা মানুষকে নিয়ে আমার জন্মদিন শুরু হলো, তাই তোর মাথায় মারবো না, আজ তোর গালে একটা ছোট্ট চিমটি দিব। তারপর হালকা চিমটি কেটে অহনা হাসে। এই হাসি তো চাই, রাগ থাকুক কিন্তু একটুখানি হাসিও থাকুক। ভালোবাসা কখনো দামি গিফট চায় না, চাই স্মৃতি, চাই মুহূর্ত, আর চাই একটা চিমটি ভরা হাসি। আর সিনিয়র বউ যখন রাগ ভাঙ্গায়, তখন সেই হাসিটা হয় পৃথিবীর সেরা উপহার। রাতের কেক, সারপ্রাইজ আর চিমটি সব কিছুর পরও অহনা ঠিক করেছে এই জুনিয়র বরটাকে এবার একটা ভয় ভালোই দেখাতে হবে। রোজ রোজ সে অহনার রাগকে সিরিয়াস নেয় না, তাই আজ হবে রাগের নাটক। সকাল 9টা, ঘুম ভাঙার পর। বউ,
চা দাও। আজ থেকে আমি তোর বউ। মানে কি বলছো তুমি? এতদিন তো আমার রাগকে তুই খেলার ছলে নিয়েছিস, আজ বুঝবি আমি সত্যি রেগে গেলে কেমন হই। বাবা, তোর বউয়ের চেহারা আজকে খুবই বিপজ্জনক লাগছে। তুই কি কিছু করেছিস? আমি তো কিছুই করিনি মা, গতকাল তো কেক গিফট সব দিয়েছি। ড্রয়িং রুমে আরিয়ান অহনা পাশ দিয়ে যায়, তাকায় না। তুমি কথা বলছো না কেন আমার সাথে? না, এখন আমি কথা বলি না, বর খুঁজে নতুন করে ভাবছি। ওরে বাবা, বউটা আজ সত্যি সত্যি খুনি মুডে। দুপুরে রুমে গিয়ে আরিয়ান দরজা বন্ধ করে। বউ প্লিজ নাটক বাদ দাও, আমার হৃদয় ঠিক নাই, এমন ঝামেলা নিতে পারি না। এটাই তো চেয়েছি, বুঝলি তো। এখন আমি যখন রেগে যাই তখন শুধু চা না, ঝড় বয়ে যায়। তুই তো রাগ করেও নাটক করিস, আর নাটক করেও রাগ দেখাস। ভালোবাসার ভয় থাকাটা খারাপ নয়, যদি সেই ভয়টা হয় একটুখানি হারিয়ে ফেলে। সে ভয়ে লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতা। কালকের রাগের নাটকের পর আজ আরিয়ান ঠিক করেছে, এই বউ রাগ করলে ভয় পেতে নয়, বরং মিষ্টি করে কিছু করে তাকে খুশি করতে হবে। আর সেই কিছুটা হবে নিজের হাতে বানানো একটা সারপ্রাইজ উপহার, তাও আবার একেবারে সিক্রেটলি। দুপুর 12টা, আরিয়ান ঘরে বসে। বউ আমার সিনিয়র ঠিকই, কিন্তু এবার আমার আইডিয়ায় ধপ করে গলে যাবে। হাতে কাগজ কলম, আঠা আর রং তুলি, বিশাল আয়োজন। অহনার জন্য একটা হ্যান্ডমেড ফ্রেম বানাবে, তাতে লেখা থাকবে আমার রাগী রানীর জন্য তৈরি। শুরু কিন্তু 5 মিনিটে কেলেঙ্কারি। উফ, এ আঠা তো আমার চুলে লেগে গেল। এই তোতলা তুলিটা আবার রং ছিটিয়ে দিল মুখে। আম্মু, কাচি কই? কি রে, কাটা পড়ছিস নাকি নাকি প্রেমে ছ্যাঁকা খাইছিস? হঠাৎ দরজায় করে নাড়ে অহনা। এই রুমের দরজা লক করেছিস কেন? না মানে আমি একটু স্টাডি করতেছিলাম। তুই আর স্টাডি? দরজা খোল। দরজা খোলা মাত্র অহনা রুমে ঢুকে দেখে আটা কাগজ তুলির ভেতর জড়িয়ে আছে। আরিয়ান নিজে চুলে আঠা, গালে লাল রং, শার্টে কাছির দাগ, পুরো অবস্থা কেমন যেন শিশু শিল্পী টাইপ। তুই এটা কি করছিস? ঘরটা গুদাম বানালি? তোমার জন্য একটা ফ্রেম বানাইতেছিলাম। তুমি বলছিলে না আমি সিরিয়াস হই না, তাই ভাবলাম একটু নিজের হাতে কিছু করি। আরিয়ান চুপচাপ ফ্রেমটা এগিয়ে দেয়, তাতে লেখা আমার রাগী রানী, তোর রাগে আমি পোড়া, কিন্তু ভালোবাসায় আমি ভরা। অহনা চুপ, তারপর হেসে ফেলে। তুই এতটা গাধা হোস এটা আগে জানতাম না, তবু এই ফ্রেমটা অনেক দামি। তুমি দাম চাও না, শুধু একটু হাসিস, তাহলে আমার সব পরিশ্রম সফল। পরের দিন গতকালের ফ্রেম গিফট আরিয়ানকে একদিনের জন্য রেহাই দিল। আজ অহনা ঠিক করেছে বরকে রান্নাঘর টেস্ট দিবে। আর সে জানে রান্নাঘরে ঢুকলেই আরিয়ান নিজেই হাঁপিয়ে উঠবে, কিন্তু অহনার টার্গেট অন্য। ভালোবাসা মানে শুধু রোমাঞ্চ না, হালুয়াও বানাতে জানতে হয়। সকাল 9টা, রান্নাঘরের সামনে। আজকে আমি রান্না করব না। মানে তাহলে খাবো কি? তুই করবি রান্না। দেখি তো আমার বর শুধু পেঁয়াজ কাটায় কাঁদে নাকি আসলে রান্নায় কিছু পারে। তোর ভালো লাগে না বউ একটু রান্না করে খাওয়াবে, তা না আমাকে রান্না করতে হবে? এই ভাতটা কি এমনিতেই হয়ে যাবে নাকি এতে কিছু দিতে হয়? ভাতের সঙ্গে তেল দে, পানি দে, আর নিজের ঘামটাও মিশে যাবে, বুঝলি? বউয়ের রাগ আর ভাতের চাপ দুটোই আজকে বুঝবে। রান্না চলাকালীন এই লবণ কি এইটুকু দিলেই হবে? তুই চা বানাতে গিয়ে চিনি ঝাড়লি, এখন আবার লবণ কম দিস। রান্না শেষে দুপুরে খাবার টেবিলে একটু পড়ে যাওয়া ভাত, কাঁচা সবজি ভাজি আর দুধ দিয়ে ভুল করে বানানো ডাল। তবু অহনা চুপচাপ খাচ্ছে। রান্না খারাপ হয়েছে জানি, তুমি খাও কেন? কারণ আমি শুধু ঝগড়া করি না, ভালোবাসলেও খাই। চোখে একটুখানি হাসি আর মুখে হালকা তেজ। রান্না পরীক্ষায় পাশ করার পর আজ একটু আয়েশ করে বারান্দায় বসে আছে আরিয়ান। হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড রাজু এসে হাজির। দোস্ত, একটা কথা বল। বলা যা।
তবে বউয়ের সামনে প্রেমের গল্প বলিস না। না রে গাধা, তুই সিনিয়র রাগী ধমকবাজ বউকে নিয়ে এত শান্তি কেমনে পাইস? তোকে দেখি সবসময় হাসি মুখে রাখিস। আরিয়ানের উত্তর এক লাইনেই বাজিমাত। বউটা রাগ করে কারণ ভালোবাসে, আর আমি হাসি কারণ আমি বুঝি রাগের নিচেই আমার আসল ঘর। পাশ থেকে অহনা সব শুনে ফেলে। সে চুপচাপ পানি দিতে বারান্দায় আসছিল, আর কথাটা কানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই ছেলেটা তো যা ইচ্ছা বলে বসে, আমি কি সত্যি এতটা স্পেশাল? রাজু অহনার দিকে তাকে মুচকি হেসে, ভাবি এখন চাটা আপনি ওনাকে নিজে বানিয়ে দিন, এত সুন্দর উত্তর কেউ দেয় না। সন্ধ্যায় অহনা নিজের হাতে চা এনে দেয়। এই তুমি আমার জন্য চা বানালে, রাগটা কোথায় গেল? যার ভাষায় আমি ঘর, তার চায়ের কাপটা হাতে নেওয়াটাও আমার দায়িত্ব। আরিয়ান চা খেতে খেতে হাসে। সেদিন বিকেলে সাধারণ দিনের মতোই ছিল সব কিছু, কিন্তু হঠাৎ বাড়ি জুড়ে এক অদ্ভুত নীরবতা, আর যেটা চোখে পড়ল অহনা নেই। মা, অহনা কোথায় তুমি দেখছো? বৌমা তো একটু আগে কিচেনে ছিল, হঠাৎ দেখি আর নেই। সন্ধ্যা ফোনে রিং যায়, কেউ ধরে না। একটা রিং তো বাজে, কিন্তু ধরছে না কেন? দোস্ত কিছু বলেই তো গেল না, ঝগড়া হয়েছিল? না রে, কিছু হয়নি। গতকাল তো আমার দেওয়া কথাগুলো শুনে হাসছিল, তাহলে আজ হঠাৎ করে? বাচ্চা হারলে যেমন মা পাগল হয়ে যায়, ঠিক তেমনি করে আরিয়ান ছুটে বেড়ায় গলিতে গলিতে, পুকুর পাড়ে, বাজারে, মুখে শুধু একটাই কথা, ভাই এই মেয়েটারে দেখছেন? না ভাই, দেখি নাই। রাত 9টা হঠাৎ কল আসে। অহনা ফোন করেছে। হ্যালো অহনা, তুই কি সত্যিই চিন্তা করছিস আমার জন্য, নাকি অভিনয়? তোমার জন্য আমার নিঃশ্বাস থেমে গেছিল। একবার শুধু বলো তুমি কোথায়? আম্মুর বাসায় এসেছি, হঠাৎ মন খারাপ লাগছিল, ভেবেছিলাম তুই যদি সত্যি ভালোবাসিস তাহলে খুঁজে বের করবি, আর যদি না করিস তো বুঝে নিব। জল মুখে হাসি আরিয়ানের। তোমার রাগ হোক, অভিমান হোক, আমার হৃদয়ের ঠিকানা কিন্তু শুধু তুমি। আরেকবার বলো তুমি ভালো আছো তো? তুই কাঁদছিস নাকি গাধা? আচ্ছা আমি কালই ফিরে আসবো, আর তখন তোকে একটুও ঝগড়া করতে দিব না। পরের দিন সকাল অহনা ফিরে এসেছে বাড়িতে। মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত নীরবতা। আরিয়ান শুধু তাকিয়ে থাকে, বলে না কিছু, চায় না আর কিছু ভুল হোক। বিকেলে ঘরে দুজন একসাথে, তবুও নীরবতা। আমি যদি কিছু ভুল করে থাকি সত্যিই দুঃখিত। তোমার মতো একজনকে কষ্ট দিলে আমার নিজের উপরই রাগ হয়। আমি রাগ করি কারণ তুই আমার, কিন্তু যেদিন তুই চিন্তা করা বন্ধ করে দিবি সেদিন আমি আর তোর থাকবো না। আরিয়ান স্তব্ধ। এই কথাটা শুনে আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে যায়, চোখ ভিজে ওঠে। সে বুঝে যায় এই রাগ, ঝগড়া, অভিমান সবকিছুর নিচে লুকিয়েছিল এক অগাধ ভালোবাসা। তুমি শুধু রাগ করো, আমি সব কিছু মেনে নিব, কিন্তু তুমি একবার বলো তুমি থাকবে না। এমন কথা আর বলবে না প্লিজ। বোকা, আমি তো তোর সব সময়, তুই বুঝলি না বলে মাঝে মাঝে পালিয়ে যাই। শুধু জানতে চাই তুই খুঁজবি কিনা। সন্ধ্যায় একসাথে বারান্দায়। তুমি রাগ করো, ঝগড়া করো, বকা দাও, তবু তুমি আমার রাগী বউ, আর আমি তোর হাসি খুশি বর। তুই ছাড়া ঝগড়া জমে না। দুজনে একসাথে বারান্দায় বসে, হাতে এক কাপ চা, আর মনে একটা মিষ্টি প্রশান্তি। ভালোবাসা মানে শুধু ভালো থাকা না, ভালোবাসা মানে হারিয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া, চুপচাপ ভালো লাগার কথা চোখ দিয়ে বলা। আর রাগী বউ যখন ভালোবাসার কথা বলে, সেটা হয়ে যায় ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা। পরদিন কলেজে আজ একটা বিশেষ সেমিনার। নতুন এক সিনিয়র শিক্ষক সাদমান ভাইয়া এসেছেন লেকচার দিতে। সেই লেকচারে অহনা খুবই আগ্রহী, আর সেটা দেখেই আরিয়ানের মেজাজ একটু খারাপ। সাদমান ভাইয়া আসে, স্মার্ট, শান্ত আর অতিরিক্ত ভদ্র। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আজকে আলোচনা করা হবে ফিউচার লিডারশিপ এবং ইমোশনাল কন্ট্রোল নিয়ে। অহনা সামনে বসে গা ঝাড়া দিয়ে শোনে, মাঝে মাঝে হেসেও প্রশ্ন করে। আরিয়ান পেছন থেকে চোখ ছোট করে দেখে। আচ্ছা
এই হাসি তো আমিও কখনো পাই না। নতুন কেউ আসলেই এমন হয় নাকি? বিরতির সময় তুমি খুব স্মার্টলি প্রশ্ন করো, তোমার চিন্তাভাবনা চমৎকার। ধন্যবাদ ভাইয়া, আপনি এত গুছিয়ে বলেন, না শুনে উপায় থাকে না। এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ানের গায়ে যেন আগুন জ্বলতে থাকে। আরিয়ানের মনোযোগ। এই ভাইয়া ভাইয়া ডাকটা আজকাল একটু বেশি মিষ্টি লাগে তার গলায়। আর এই ভাইয়াও কথায় কথায় তুমি খুব স্মার্ট বলছে। কি হচ্ছে এখানে? তুই আবার এত চুপচাপ কেন? তুমি নতুন ভাইয়ার সামনে এত হাসো কেন? তোর বরটা কি কম বুঝে? তুই হিংসে করিস? আমি তোকে একটা কথা বলি, তুই যখন আমার উপর হিংসে করিস আমি তখন বুঝি তুই এখনো আমাকে হারাতে ভয় পাস। কারণ তোমাকে হারানো মানেই আমার ঝগড়ার সাথীকে হারানো। আজ কলেজ ছুটির পর অহনা কলেজ গেটের কাছে দাঁড়িয়েছিল। একটু পরে আসে সাদমান ভাইয়া। দুজনকে দেখা গেল ক্যাফের দিকে হাঁটতে। তোমার ভাবনা, তোমার আত্মবিশ্বাস সবই চমৎকার। আমার মনে হয় তুমি আরো অনেক বড় কিছু হতে পারবে অহনা। আপনি একটু বেশি প্রশংসা করছেন ভাইয়া, তবে শুনতে ভালো লাগছে। বাইরে দাঁড়িয়ে একজন সব দেখছে, আরিয়ান। হ্যাঁ, ঠিক এই সময় ক্যাফের গ্লাসের ওপাশ থেকে চোখ পড়ে যায় অহনার হাসি মুখ আর পাশে সাদমান। আরিয়ান আর সহ্য করতে পারে না, হেঁটে ঢুকে পড়ে ক্যাফেতে। সোজা গিয়ে দাঁড়িয়ে টেবিলের পাশে। মুখোমুখি তিনজন একসাথে। ওই চেয়ারটা কি খালি আছে নাকি সিনিয়র ভাইয়ার জন্যই রিজার্ভ করা? তুমি অহনার ক্লাসমেট? তোমার না, আমি ওর হাসির কারণ। আর যখন অন্য কেউ ওই হাসি ছিনিয়ে নেয় তখন একটু কষ্ট লাগে, বুঝতেই পারছেন। না, থমকে যায়। আরিয়ান, এটা তো একটা সাধারণ মিটিং, তুমি এমন করছো কেন? সাধারণ যদি হতো তাহলে তুমি আমাকে জানাতে, কিন্তু তুমি জানাওনি। কারণ তুমি জানো আমি রেগে যাব, আর যার জন্য রাগ হয় সেই তো আসল ভালোবাসা, তাই না? সাদমান শান্ত গলায় উঠে দাঁড়ায়। আমাদের সম্পর্কটা অনেক গভীর। আমি একজন শিক্ষক হিসাবে অহনার পাশে ছিলাম, থাকবো। আর এখন বুঝলাম ওর সবচেয়ে বড় প্রেরণা তুমিই। শুভকামনা রইল তোমাদের জন্য। বলে চলে যায়। অহনা আরিয়ানকে ধরে ফেলে। তুই এমন সুন্দর করে কথা বলিস কেন রে গাধা? আমি তোকে রাগিয়ে দিতে পারি কিন্তু কষ্ট দিতে পারি না। তুমি রেগে থাকো, হিংসা করো, মার বকা দাও, তুই শুধু আমার। আমি শুধু তোর। আজ থেকে ঝগড়া করব না, সবসময় হাসি খুশি থাকবো। তাহলে আজ থেকে তুমি করে বলতে হবে। ঠিক আছে, আমি তুমি করেই বলবো। ভালোবাসে হিংসা আসে, সন্দেহ আসে, কিন্তু শেষ পর্যন্ত যদি চোখে জল এসে বলে তুই শুধু আমার থাক, তাহলে বুঝে নিতে হবে সেই সম্পর্ক হারাবার নয়। পরের দিন সকাল হতেই কলেজে কানাঘুষা শুরু। শুনেছিস অহনা নাকি সাদ্দাম ভাইয়ের সাথে রেগুলার দেখা করে? বিয়ের পরেও যদি এমন হয় তাহলে সম্পর্কের মানে কি? রাজু এসে জানায় আরিয়ানকে। দোস্ত, কলেজে যেই ছেঁচড়া ছেলেপেলে আছে তারা তো তোর নাম নিয়েই ট্রল করছে। বলে বউ তো সিনিয়র, বর তো জুনিয়র, তাই বউ নিচের লেভেলের খোঁজে। তুই কিছু বলবি না? আরিয়ান চুপচাপ, কিন্তু মাথা নিচু না। যারা নিজের ভালোবাসা বোঝে না তারা অন্যের ভালোবাসায় গুজব খোঁজে, তাদের উত্তর মুখে না দিয়ে কাজে দিতে হয়। সাদমানও কলেজে গুজব শুনে আসে অহনার কাছে। অহনা, আমি দুঃখিত। কলেজে যেসব কথা হচ্ছে তাতে আমি বিব্রত। তুমি চাইলে আমি সরি বলবো, চিঠি লিখে জানাবো প্রিন্সিপাল স্যারকে। না ভাইয়া, এসবের দরকার নেই। আমার স্বামী যদি আমার পাশে থাকে তাহলে সারা কলেজ মুখ ঘুরিয়ে নিলেও আমি মাথা নিচু করব না। কলেজের সবার সামনে আরিয়ান দাঁড়িয়ে যায় অহনার ক্লাসরুমে। ব্রেক টাইমে সবাই গুজব নিয়ে ফিসফাস করছে। শোনো সবাই, আমি অহনার স্বামী। ওর সাথে কোনো সিনিয়রের দেখা সাক্ষাৎ নিয়ে কথা বলার আগে নিজের আয়নায় মুখ দেখে নিও। ওর চোখের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করেছো? আমি করেছি। ওর উত্তর এখনো চোখে জলজল করে। আমি শুধু তোমার। গুজব ছড়ানোর আগে এমন ভালোবাসা তুমি নিজে পাও কিনা সেটা ভাবো। সবাই স্তব্ধ। আরিয়ান চুপ করে বসে পড়ে। ক্লাসরুমে পিনপতন নীরবতা। অহনা পাশ থেকে শুধু তাকিয়ে থাকে, চোখে জল আর ঠোঁটে এক টুকরো হাসি। রাতে বাসে দুজন চুপচাপ বারান্দায়।
তুমি চুপ করে থাকলেও হেরে যাও না। আজ তোমাকে দেখে আমি গর্ব করলাম। তুই যদি আমার পাশে থাকো তাহলে দুনিয়ার সব গুজবও আমার কাছে গানের মতো শোনায়। পরদিন কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল অহনা। হঠাৎ পেছন থেকে এক ফাজিল ছেলে দ্রুত হেঁটে এসে ধাক্কা মারে। ধাক্কা লেগে অহনা পড়ে যায় মেঝেতে। অন্ধ নাকি তুই? সামনে কেউ দাঁড়ায় আছে, তাও দেখিস না? আর ও, খালি ধাক্কাই তো লাগছে, এমন কি হয়েছে? ঠিক তখনই পেছন থেকে গর্জে ওঠে আরিয়ান। তোর সাহস কই থেকে আসে রে? কারে ধাক্কা দিলি তুই জানিস? তোর কি? তুই কে? ওর স্বামী আমি। আর তোকে যদি এখনই শিখাই না রাস্তায় কেমনে চলতে হয় তাহলে নাম আরিয়ান না। চারপাশে লোক জমে যায়। ওটা তো তোর ব্যাপার, ঝগড়া করছিস কেন? ঝগড়া না, এটা ওয়ার্নিং। আরেকবার যদি ওর দিকে একটুখানি খারাপভাবে তাকাস হাত পা ঠিক থাকবে না, বুঝছিস? অহনা এসে টেনে ধরে। আরিয়ান, পাগল হয়েছো তুমি? সবার সামনে এমন করো কেন? তুমি তো পড়ে গেলে, গায়ে লাগলো না? তুই আমার বউ, কেউ কিছু বলে তো চুপ করে থাকবো না। অহনা রাগে ঠাস করে হাতে ব্যাগটা দেয় পিঠে। সব সময় নায়ক হতে হইব না, আর একবার এমন করলেই আমি। তুমি মার ঝাড় কাঁদো, কিন্তু আমার সামনে কেউ তোকে কষ্ট দিলে আমি থামবো না, এইটা আগে বুঝে রাখো। আরিয়ান সেখান থেকে রাগারাগি করে গেটের বাইরে চলে আসে। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা ট্রাক এসে আরিয়ানকে ধাক্কা দিয়ে চলে যায়। আরিয়ান ছিটকে একপাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাস্তা দিয়ে যারা ছিল তারা ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যায়। তখন রাজু দৌড়ে গিয়ে অহনার কাছে হাঁপাতে হাঁপাতে বলে, আপু, আরিয়ান। কি হয়েছে আরিয়ানের? আরিয়ান অ্যাক্সিডেন্ট ঘটছে রাস্তায়, মানুষজন তাকে রক্তে ভেজা অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। আপু, অনেক রক্ত গেছে। মুহূর্তেই থমকে যায় অহনার জগৎ। অহনা মাথা নাড়িয়ে বিশ্বাস করতে নাচে। না না, তুই মিথ্যা বলছিস। ও কিছু হতে পারে না। ও তো আমাকে বলে গিয়েছিল আমি থামবো না, তাহলে এখন কেন চুপ করে আছে? চল আপু, আর সময় নেই। অহনা আর রাজু রিকশায় উঠে তাড়াতাড়ি যেতে বলে। আকাশ কালো হয়ে আসে, হাওয়া থেমে যায়। চারপাশে শুধু নিস্তব্ধতা, আর মনের ভেতর বাজে সেই শোনা কথাগুলো। আমি তোমাকে কষ্ট দিলে থামবো না, তুমি আমার সব কিছু। তোমাকে কাঁদতে দেখলে আমি চুপ থাকতে পারবো না। হাসপাতালের করিডোর অপারেশন চলছে। হাসপাতালে বারান্দায় ভিড়। ভিতরে সদ্য অ্যাপ্রন, রক্তে ভেজা স্ট্রেচার, আর তাতে পড়ে আছে নিথর একটা ছায়া আরিয়ান। অহনা দৌড়ে যায় ভেতরে। অপারেশন চলছে। অহনা দরজার পাশে এসে বসে পড়ে হাঁটু গিয়ে, আর হাঁপাতে তার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে এক ফোঁটা জল নেই। কান ভয় এতটাই গভীর যে চোখে যেন পাথর হয়ে গেছে। অহনার চাপা কান্না। তুমি থামবে না বলেছিলে, তুমি কেন থেমে গেলে? তুমি তো বলেছিলে কেউ কষ্ট দিলে তুমি থামবে না। আজ তো জীবনে তোমাকে কষ্ট দিল। তুমি ফিরে আসো প্লিজ, আমি ঝগড়া করব না আর। একবার শুধু ফিরে আসো। তখন ডাক্তার বেরিয়ে আসে। আমরা চেষ্টা করছি, রক্ত অনেক গেছে, দোয়া করবেন, সেই জন্য সাড়া দেয়। তখন সবাই একদম নিস্তব্ধ। এমন সময় আরিয়ানের মা ছুটে আসে কান্না করতে করতে। অহনা, আমার ছেলে কোথায়? কি হয়েছে আমার ছেলের? অহনা চুপ করে আছে, কিছু বলছে না। কি হয়েছে অহনা? কিছু বলছিস না কেন? আমার ছেলে কোথায়? না, কিছু বলছে না। হাতে আইসিইউর রুমটা দেখিয়ে দিল। এমন সময় ডাক্তার বেরিয়ে এলো। তখন অহনা ছুটে যায়। ডাক্তার সাহেব, আমার আরিয়ানের কি অবস্থা এখন? দেখেন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পেশেন্টের অনেক রক্তক্ষরণ হয়েছে। 72 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আমাদের কিছুই করার নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ডাক্তার সাহেব, আমরা কি ভেতরে যেতে পারবো? না, এখন কেউ যেতে পারবেন না, তবে একজন যেতে পারেন, কিন্তু শব্দ করা যাবে না। ডাক্তার চলে যায়। অহনা তাড়াতাড়ি আইসিইউর রুমের ভিতরে চলে যায়। ঘরটা নিঃশব্দ, শুধু যন্ত্রের শব্দ। আর একটি মেয়ে, যার চিরকাল ঝগড়ার ভাষায় ছিল ভালোবাসার মাধ্যম, আজ সে কাঁদছে চুপচাপ। এই পাগল, তুমি বলেছিলে না তুমি থামবে না? তুমি এমন করে চুপ করে আছো কেন? তুমি জানো আমি তোকে ছাড়া থাকতে পারি না।
অহনার চোখের জল পড়ছে আরিয়ানের বুকে। তুমি যদি চোখ না খুলো আমি আর কখনো কারোর সাথে কথা বলবো না। আরিয়ান, তুমি উঠে দাঁড়াও প্লিজ। আমি আর ঝগড়া করবো না তোমার সাথে। অহনা তার কপাল আরিয়ানের কাঁধে রাখে, চুপচাপ শুধু নিঃশ্বাস ফেলে। হঠাৎ বদলে যায় মনিটরের শব্দ। হঠাৎ একটা টান, একটা আশার আলো। মেশিন হালকা শব্দের ভিন্নতা আসে। আরিয়ানের আঙ্গুল কাঁপে। অহনা সেটা বুঝতেই ঝাঁপিয়ে ওঠে। আরিয়ান, তুই শুনতে পাচ্ছিস? অহনা তাড়াতাড়ি ডাক্তার ডাকে। ডাক্তার এসে অহনাকে বাইরে যেতে বলে। অহনা অপেক্ষা করে, তখন ডাক্তার বের হবে। ডাক্তার চেক আপ করে বেরিয়ে আসে বাইরে, সবাইকে বলে উনি এখন বিপদমুক্ত, শুধু খেয়াল রাখবেন যেন বেশি উত্তেজিত না হয়। চাপে পড়লেই আবার রক্তচাপ বেড়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে সবাই হাঁপ ছেড়ে বাঁচে। অহনার চোখে জল জমে, কিন্তু এবার সেটা কান্না নয়, বরং স্বস্তি। এটা ভালোবাসার। আমরা কি এখন ভেতরে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই, তবে ওনার সামনে কাঁদবেন না, চিৎকার করবেন না। আর ঝগড়া তো একদম না আপু। তুই চুপ কর, তোর জন্যই তো ওর অ্যাক্সিডেন্ট। ডাক্তারের অনুমতি পেয়ে এক একে সবাই কেবিনে ঢুকে। রুমে ঢুকেই দেখে আরিয়ান শুয়ে আছে। চোখ খুলে সবাইকে দেখে হালকা হাসছে। কেবিনের ভেতর এই যে সবাই এমন করছো কেন? আমি তো মরিনি, একটু ঘুমিয়েছিলাম। ঘুম? দোস্ত, তোর ঘুম দেখে তো আমরাই মরার পথে ছিলাম। চোখ ঘুরিয়ে অহনার দিকে চাই। ও অহনা আসেনি। তুই মরলি না, কিন্তু মিছিলে হাঁটছিস রে। তোর জন্য কত দোয়া করলো জানিস? আর তুমি দোয়া করছিলে না ঝাড় দিয়েছিলে? তুমি আবার শুরু করলে। এটাই তো ভালোবাসা, জানি। ঝাড় না দিলে তো তুমি অহনা থাকবে না। সবার সামনে কিছু না বলেও অহনা আস্তে করে আরিয়ানের হাত ধরে। আর আরিয়ান শুধু বলে, এই হাতটা ছেড়ো না, যত ঝগড়া হোক তুমি পাশে থাকলে আমি থামি না। 3 দিন পর ডাক্তারের ক্লিয়ারেন্স পেয়ে আরিয়ানকে নিয়ে সবাই বাড়ির পথে। অহনা যত্ন করছে ঠিকই, কিন্তু মুখে হাসির বদলে সবসময় সেই পুরনো ভুরু কুচকানো রাগী চেহারা। বাড়ি ফেরার সময় অহনা, এই 3 দিনে তুই তো পুরো নার্স হয়ে গেছো। আর তুমি তো পুরো পেশেন্ট। একবারও যদি আবার পাগলামি করো তাহলে হাত পা ভাঙার আগেই আমি ভেঙে দিব। এইবার তো রিকভার হতেই আবার ঝগড়ার ইনজেকশন খাইতেছে বেচারা। আমি বেঁচে গেছি, এটাই অনেক। আর তুমি পাশে আছো, এটা সবচেয়ে বেশি। নাটক করবে না, বাড়ি গিয়ে খাইয়ে দিব। তারপর আবার যদি লাফাও তো গলা দিয়ে খাবার নামবে না। বাড়ি পৌঁছানোর পর দেখেছো আমার ছেলে কি কপাল নিয়ে জন্মাইছে? মেয়েটা ঝগড়া করে আবার নিজের চোখে পানি ফেলে যত্ন করে। মা, আপনি না থাকলে এই পাগলটাকে সামলানো যায় না। আমি তো ভাবছিলাম রাগী বউ মানেই বিপদ, কিন্তু আমার বউ তো এখন আমার প্রোটেকশন শিল্ড। চুপ কর, শিল্ড না, শাসন। রাতে রুমে শুধু আরিয়ান আর অহনা দুজন বসে আছে চুপচাপ। হঠাৎ তুমি না থাকলে ওই 72 ঘন্টা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। আর আমি না থাকলে তোর রিকভারি হতো। তুমি না থাকলে আমি ফিরে আসতামই না। তুমি আছো বলে আমি বাঁচছি। এইবার ঠিকভাবে বাঁচ, আর আমিও ঠিকভাবে ঝগড়া করব। ঠিক আছে, এবার থেকে ঠিকঠাক বাঁচবো। আর ঝগড়া করবেও, তবে একটু কম করো, যাতে আমরা বেশি সময় হাসতে পারি। হ্যাঁ, এখন থেকে ঝগড়া হবে, কিন্তু আর কতদিন? আমি তো তোমার সঙ্গেই থাকতে চাই, ঝগড়া করলেও। তাই তো, তোমার জন্যই তো আমি বাঁচছি। আর আমাদের ঝগড়া হবে প্রেমের মশলা। অহনা হাত দিয়ে আরিয়ানের গালে ছোঁয়া দিয়ে, বুঝেছি, এবার থেকে শুধু ভালোবাসা আর একটু ঝগড়া। আমাদের গল্পটা হোক এইভাবে। তাদের দুজনের চোখে চোখ রেখে হাসি, যেন নতুন করে শুরু হলো তাদের ভালোবাসার একটা অধ্যায়। অহনা আর আরিয়ান একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আরও গভীর হলো। ঝগড়া হলো তা আর আগের মতো তীব্র হয়নি, বরং একরকম মিষ্টি টানাপ্রণের মতো হয়ে উঠল। একদিন সন্ধ্যায় তুমি জানো, ঝগড়া করলেও তোমার সেই রাগ মুখটা দেখতে খুব ভালো লাগে। আর তুমি জানো, আমি রেগে গেলেও তোমার কাছে ফিরে আসাই আমার আসল আনন্দ। আর দুজন একসঙ্গে হেসে ওঠে, আর সময় যেন থেমে গেছে তাদের জন্য। ধীরে ধীরে বুঝতে শুরু করলো ভালোবাসা শুধু কথা দিয়ে নয়,
ছোট ছোট মুহূর্তে বোঝাপড়া আর বিশ্বাস দিয়ে তৈরি হয়। এভাবেই তাদের সম্পর্ক আরও মজবুত হয়। ঝগড়া, হাসি, কান্না মিলিয়ে এক অন্যরকম বন্ধন গড়ে উঠল। আরিয়ান হাত ধরে সরু চেহারায় একটু লজ্জায়। তুমি না থাকলে আমি ফিরে আসতামই না। তুমি আছো বলেই আমি বাঁচছি। অহনা চোখে আগুন, গোপ মুছতে মুছতে এবার ঠিক করে বাঁচো, আর আমিও ঠিক করে ঝগড়া করব, বুঝলে? বুঝলাম। ঝগড়া করো, কিন্তু একটু মারাত্মক করে করো না। আমি তো নাজুক। নাজুক না, রাগী। আর মনে রেখো আমি সিনিয়র বউ, তাই সব সময় তোমার চেয়ে একটু বেশি রাগ করব। তাহলে আমি জুনিয়র প্রেমিক আর তুমি সিনিয়র রাগী বউ, দুজনেরই ফেলে দেওয়া যাবে না। তারা দুজনেই হাসতে হাসতে একে অপরের হাত আরও শক্ত করে ধরল। অহনা ঝগড়া করলেও আরিয়ানের প্রতি মন ভালো থাকতো। ঝগড়ার সময়ও সেই মনে মনে ভাবতো এই ছেলেটাই তার জীবনের সব থেকে বড় ভরসা। একদিন অফিস থেকে ফিরতে ফিরতে আরিয়ান বলে, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তুমি তো কখনো কোনো পরিকল্পনা করো নাই, কি করছো এবার? একটু ধৈর্য ধরো, দেখবে। সন্ধ্যায় ঘরে এসে সে একটা ছোট্ট বক্স নিয়ে হাজির। এই তোমার জন্য। অহনা বক্স খুলতেই চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার প্রিয় সারা মাসের স্মৃতিগুলো ছোট ছোট অ্যালবামে সাজানো ছিল। তুমি এইসব কদিন করেছো? তোমার রাগ যতই করো আমি ততই ভালোবাসি। এবার ঝগড়া করলেও বুঝবে আমি কতটা তোমার জন্য ভাবি। তুমি যে সিনিয়র রাগে বউয়ের জুনিয়র প্রেমিক সেটা ভুলে যেও না। কিন্তু কোনো সুখ আর শান্তি তাদের জীবনে বেশি দিন থাকে না। অহনার বাবা, যিনি অত্যন্ত রক্ষণশীল ও গভীর স্বভাবের, তিনি জানতে পারেন তাদের সম্পর্কের কথা পরের দিন রাত 10টা। আরিয়ান এখনও বাসে ফেনি। অহনা ফোন করে, কিন্তু ফোন বাজে, কেটে যায়। সারাদিন ফোনে কথা বলে, আজ একবারও ফোন ধরলো না। কে জানে কোথায় আছে, কার সঙ্গে। অহনা রাগে অভিমানে খাবারের টেবিলে আরিয়ানের জন্য রাখা ভাত তুলে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল। 10:30 নাগাদ দরজা খুলে আরিয়ান ঢুকে। সরি অহনা, জ্যামে পড়ে গিয়েছিলাম। ফোনও চার্জলেস হয়ে গিয়েছিল। জ্যাম? ফোন অফ? না মানে আসলে তোমার এই সিনেমার গল্পগুলো শুনতে আর বিশ্বাস হয় না। তুই বিশ্বাস কর না মানে? আমি তো মিথ্যা বলিনি। তোমায় বিশ্বাস করতে করতে ক্লান্ত আমি। আজ না হয় এক রাত কথা না বলেই ঘুমাই, দেখি কেমন লাগে তোমার। আরিয়ান হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাত গভীর হয়। অহনা একা বিছানায় শুয়ে পড়ে। আরিয়ান বসে থাকে সোফায়। দুজনেই ঘুমাতে পায় না, কিন্তু অহংকার আর রাগ তাদের মাঝখানে দেওয়াল তুলে দেয়। সকালবেলা আরিয়ান চুপচাপ চা বানিয়ে অহনার পাশে গিয়ে এগিয়ে দেয়। অহনা ধীরে ধীরে কাঁপতে নেয়, চোখ তুলে বলে, আমি রাগী ঠিকই, কিন্তু অবহেলা সহ্য হয় না, তুমি বুঝবে। তুমি তো আমার সব, কিন্তু আমি তো মানুষ, ভুল হতেই পারে। রাগ করো, কিন্তু দূরে যেও না। আমি দূরে যাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় তোমার জায়গা আমার জন্য আছে তো। আরিয়ান চুপ করে অহনার কাঁধে মাথা রাখে। ঝগড়া থামে না, ভালোবাসাও ফুরায় না। এটাই তো জুনিয়র প্রেমিকের সিনিয়র রাগী বইয়ের সংসার। একদিন রাতে আরিয়ান অফিস থেকে ফিরে দেখে অহনা চুপচাপ বসে আছে, কিন্তু ঠোঁটে অদ্ভুত শান্তি, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। আর কি হয়েছে রাগী বউ? আজ ঝগড়া বাদ? আজ কথা বলতে ইচ্ছে করছে না। একটু ভরকে যায়। তুমি ঠিক আছো তো? আজ হঠাৎ ভাবছিলাম তুমি যদি সত্যি একদিন অন্য কাউকে ভালোবেসে ফেলো। তুমি এসব কি বলছো অহনা? না মানে আমি রাগ করি, চেঁচামেচি করি, কখনো কখনো তোমায় কষ্ট দেই, হয়তো তুমি ক্লান্ত হয়ে যাবে একদিন। তুমি আমার রাগী বউ ঠিকই, কিন্তু তুমি না থাকলে আমার জীবন ফাঁকা। আমি শুধু তোমায় ভালোবাসি, এই রাগের সঙ্গেই। অহনা চুপ করে ওর বুকে মাথা রাখে। তাদের মাঝে কিছু না বলেও হাজার কথা হয়ে যায়। পরদিন সকাল, অহনা জানালার ধারে দাঁড়িয়ে সূর্য দেখছে। আরিয়ান পেছন থেকে এসে জড়িয়ে ধরে। একটা কথা বলি? বলো। তুমি যদি আমার জীবনের ঝড় হও, আমি সারা জীবন চাই সেই ঝড়েই হারিয়ে যেতে। না হেসে বলে, আর আমি চাই তুমি প্রতিদিন একটু দেরিতে ফিরো, যাতে ঝগড়ার জন্য একটু বেশি সময় পাই। দুজনে হেসে পরে ঝগড়া হয়, অভিমান জমে, আবার ভাঙে। তবুও প্রেমটা থাকে ঠিক আগের মতোই। একটা সংসার এমনই হয়।
রাগ, ভালোবাসা আর বোঝাপড়ার মিশলে একদিন সন্ধ্যায় আরিয়ান অফিস থেকে ফিরে দরজা খুলে বলে, আরে রাগি বউ, আজ আমি নিজে চা বানাবো, তুমি একটু বিশ্রাম নাও। এই, আমি কিন্তু এখনো রাগ করে আছি, এত সহজে ভুলে যাব না। সিনিয়র বউ, ক্ষমা করে দাও। আগামী 1 সপ্তাহ ঝগড়া করলে আমি চুপ থাকবো। চুপ থাকলেই হবে না, রান্নাও করতে হবে। আরিয়ান হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। হঠাৎ অহনা মাথা ঘুরে পড়ে যায়। আরিয়ান দৌড়ে যায়, অহনাকে ধরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখানোর পর জানা গেল অহনা মা হতে চলেছে। অহনা কিছুক্ষণ চুপ, তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি জুনিয়র প্রেমিক, এখন জুনিয়র বাবাও হয়ে যাচ্ছ। আর তুমি শুধু রাগী বউ না, আমার সন্তানের মা। আমি পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ। দিন যতই এগুতে লাগলো, অহনার শরীরের পরিবর্তন আসতে লাগলো। আরিয়ান আগের থেকেও যত্নশীল হয়ে উঠল। সকালে এই যে তোমার আদেশ অনুযায়ী চিনি ছাড়া গ্রিন টি এবং সঙ্গে তোমার পছন্দের বিস্কুট। আরিয়ান, তুমি কি এখন রং আর ফ্লেভার চেক করে খাওয়াবে? আমি প্রেগনেন্ট, অসহায় না। ওই তো রাগ শুরু। আমি ভাবছিলাম মা হবার পর রাগ কমবে। মা হচ্ছি, সাধু না। তুমি জুনিয়র, চুপ থাকো। তার দুজন হেসে ফেলে, কিন্তু সেই হাসির মাঝে হঠাৎ একদিন অহনা হঠাৎ একা একা কাঁদতে শুরু করে। আরিয়ান ছুটে আসে। এই কি হলো তোমার, কোথাও ব্যথা করছে? না আরিয়ান, আমি কেমন জানি ভয় পাচ্ছি। মা হওয়া সহজ না, আমি পারবো তো? যদি তোমার ভালোবাসা কমে যায়? আমার শরীর বদলাচ্ছে। আরিয়ান চুপচাপ ওর পাশে বসে। তুমি রাগ করো, তুমি ঝগড়া করো, তুমি বদলাচ্ছ, কিন্তু আমার ভালোবাসা ঠিক আগের মতোই আছে। বরং এখন তুমি আরো গুরুত্বপূর্ণ, কারণ তুমি আমার বউ, আবার আমার সন্তানের মা। সেই রাতে তারা একসাথে চাঁদের নিচে বসে চাঁদের আলোয় কফির মগ হাতে স্বপ্ন বুনে একটা ছোট মানুষ আসবে তাদের দুজনের মাঝে, যে শুধু ঝগড়া নয়, মিষ্টি ডাক নিয়ে আসবে। আরিয়ান মুচকি হেসে বলে, তোমার রাগ তো আর একা থাকবে না। এখন মা ছেলে মিলে আমায় ঝগড়া করবে, তাই না? অহনা চোখে জল নিয়ে হাসে। তুমি আর পালাতে পারবে না জুনিয়র, এবার তো একদম পার্মানেন্ট বন্দি। এই দিন গড়াতে লাগলো। অহনার পেটে আস্তে আস্তে একটা নতুন জীবনের স্পন্দন শুরু করলো। আরিয়ান প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে অহনার মুখে তুলে দেয়। অহনা যেন রাগ করতে ভুলে গেছে কিছুদিন, কিন্তু রাগ না করাটা যেন এক প্রকার অস্বস্তিকর লাগছে ওর কাছে। এক সন্ধ্যায়, শোনো, আমি তো রাগ করছি না বহুদিন। তুমি খুশি? আমি না না, তুমি রাগ না করলে আমার জ্বর আসে। তুমি রাগ করো না মানেই আমি বিপদে আছি। তাহলে শোনো, কাল থেকে আবার ঝগড়া শুরু। দুজনেই হেসে পেল। সপ্তাহখানিক পর রাত ৩টা হঠাৎ অহনা চিৎকার করে ওঠে। অহনা, কি হয়েছে, ব্যথা? আরিয়ান, খুব ব্যথা। আর দেরি করে না, আরিয়ান তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে আসে হাসপাতালে। নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে লেবু গন্ধমাখা করিডোরে দাঁড়িয়ে আরিয়ান প্রথমবার কাঁপা কাঁপা হাতে ছাদের দিকে তাকিয়ে বলে, আল্লাহ শুধু ওকে ঠিক রাখো। আমি রাগ ঝগড়া সব সহ্য করব, শুধু অহনা আর আমার বাচ্চাটাকে ভালো রাখো। সকাল 7টা, একটা কাঁচা কণ্ঠের কানে কেঁপে ওঠে চারপাশ। নার্স এসে বলে, আপনার স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছে। আরিয়ান কাঁদতে কাঁদতে দরজার ফাঁক দিয়ে দেখে অহনার কোলের মাঝে একটা ছোট্ট মুখ, ছোট্ট হাত, আর অহনার মুখে সেই চির পরিচিত রাগী হাসি। শোনো জুনিয়র বাবা, এবার কিন্তু আমি রাগ করলে এটাও কাঁদবে তোমার সঙ্গে। তোমার রাগের নতুন এডিশন আসছে বুঝি? তাও মেনে নেব, কারণ তোরা দুজন মিলে আমার জীবন। সেদিন থেকে অহনার পরিচয় শুধু রাগী বউ না, একজন মা আর একজন প্রেমিকের পৃথিবী। আর আরিয়ান সেই জুনিয়র প্রেমিক এখন হয়ে উঠেছে একজন দায়িত্বশীল বাবা আর একজন সবচেয়ে সুখী মানুষ।